ওয়াকফ আইনের বিরোধিতা করে মুর্শিদাবাদে যে নৃশংস এবং ভয়ঙ্কর কাণ্ড ঘটল, বলা ভালো একেবারেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটানো হলো। এর প্রকৃত কারণ জানতে গিয়ে গোয়েন্দারা এমন কিছু তথ্য পেয়েছেন যেটা শুনলে আপনারাও হয়তো বেশ কিছুটা অবাক হতে পারেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে তিনি লাভবান হবেন যদি এই ধরনের একটা কমিউনাল ভায়োলেন্স তৈরি হয়। তাহলে কনসোলিডেট হবে সংখ্যালঘুদের ভোট, এবং তিনি খুব ভালো করেই জানেন হিন্দু ভোট কোনোদিনই ইতিহাসে, ভারতের ইতিহাসে কনসোলিডেট সেই অর্থে হয় না। হ্যাঁ, 50%, 60% আপ টু কনসোলিডেট হতে পারে, কিন্তু আপ টু 80% বা 90% কনসোলিডেশন অফ হিন্দু ভোট এটা কখনোই বাস্তবে সম্ভব নয়। এই তথ্যটিকে কাজে লাগানোর জন্যই অনেকে যেমন মনে করছেন যে রাজনৈতিকভাবে এই মুর্শিদাবাদের কাণ্ডটিকে ঘটতে দেওয়া হলো, কিন্তু আমি আপনাদের সামনে প্রশ্ন করব যে সত্যি কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসাবে তার আদেও কোনো কন্ট্রোল রয়েছে? তিনি কি সত্যিই চেয়েছিলেন এই আতঙ্ক, এই কমিউনাল ভায়োলেন্স এতটা ব্যাপ্তি ছড়িয়ে পড়ে? এটা কি তিনি কোথাও গিয়ে এতটা চেয়েছিলেন? আমি একটা চাঞ্চল্যকর রিপোর্ট আপনাদের শোনাবো, দেখাবো, যেটা গোয়েন্দারা প্রকাশ্যে নিয়ে আসছেন, এখনো তদন্ত চলছে, এবং সেটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গেরই একটা তথাকথিত যারা মমতাপন্থী মিডিয়া বলে মানে পরিচালিত বা প্রচারিত, তাদের তরফ থেকেই একটি খবর আজকে আপনাদের সামনে যেমন শোনাবো, ঠিক তেমনি আবার এই আমার মতো একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আপনাদেরকে মাস দেড়েক আগে সতর্ক করে দিয়েছিল একটি খবর দেখিয়ে। সেটাও আজকে আপনাদের সামনে দেখাবো যে 1.5 মাস আগে আমি ঠিক কি বলেছিলাম আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। আমি আপনাদের প্রথমেই সেই একটি বহুল প্রচলিত পত্রিকা সংবাদ মাধ্যমের শিরোনাম দেখিয়ে আপনাদের কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করি। দেখুন, আপনারা লেখা রয়েছে 3 মাস ধরে অশান্তির ছক মুর্শিদাবাদে, তুরস্ক থেকে টাকা, বাংলাদেশ থেকে ফোন, হামলা, ট্রেনিং, পাথর ছুড়লেই 500 টাকা। বুঝতে পারছেন? দেখুন, পশ্চিমবঙ্গকে সব টার্গেট করা হয়েছে, তার কারণ পশ্চিমবঙ্গ সব থেকে বেশি ওপেন। এখানকার প্রশাসনিক প্রধান হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতি করতে গিয়ে কার্যত দুষ্কৃতীদের হাত শক্ত করে ফেলেছেন। কিন্তু যেটা দিয়ে শুরু করলাম, যে এতটা কি তিনি চেয়েছিলেন, এই প্রশ্নের উত্তর আমাদের নেই, তবে তিনি ভালো করে জানতেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্ভবত এখনো ভালো করে জানেন যে পশ্চিমবঙ্গ ঠিক কতটা বারুদের স্তূপের মধ্যে বসে রয়েছেন, তার থেকে ভালো কেউ জানেন না। কেন না, যেভাবে ইমাম মোয়াজ্জেম থেকে শুরু করে মুসলিম সম্প্রদায়ের জনপ্রতিনিধি, ধর্মযাজকদের সঙ্গে তার ওঠা বসা, এবং গোপন সূত্র থেকে যে ধরনের খবর তিনি পেতে পারেন, অন্য কোনো নেতা নেতৃত্বের কাছে সেই সুযোগ নেই, এমনকি কেন্দ্রীয় নেতাদের কাছেও সুযোগ নেই। তাই মুখ্যমন্ত্রী সেটা জানেন বলেই কি কিছুদিন আগে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তিনি অনেকটা তাচ্ছিল্য এবং কনফিডেন্সের সঙ্গে একটা বক্তব্য বলেছিলেন, যেটা আপনাদের শুনিয়েওছিলাম, যে অন্য ধর্মকে নিয়ে তোমরা যা খুশি তাই বলছো, একবার যদি তারা কোনো প্রতিবাদের নামে রাস্তায় নামে সেদিন তোমরা কি করবে? মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটা একবার শুনুন, তারপরে আসবো রিপোর্টে কি বলা রয়েছে। শুনুন। মুসলিম কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন। একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? এই বক্তব্যটা আপনাদের আগেও শুনিয়েছি, আবারও আমি শোনালাম ইচ্ছা করে। অর্থাৎ মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন যে পশ্চিমবঙ্গ একটা বারুদের স্তূপের মধ্যে বসে রয়েছে, যেখানে মুর্শিদাবাদ একটা ছোট্ট মাত্র ঘটনা। এই মুর্শিদাবাদের মতো ঘটনা যদি গোটা পশ্চিমবঙ্গেও কোনোদিন অপ্রীতিকরভাবে ছড়িয়ে পড়ে, তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। তার কারণ মুখ্যমন্ত্রীর কাছে কি সম্পূর্ণ কন্ট্রোলটা রয়েছে? আমি আপনাদের এই রিপোর্ট থেকে কিছু তথ্য দেখাবো। তারা বলছেন যে
বাংলাদেশ থেকে কিছু আনসারুল বাংলার মতো সিমি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী, যেগুলো কেন্দ্রীয় সরকারের বুকে নিষিদ্ধ হয়ে গিয়েছে, তাদের প্রশিক্ষকরা গত 2-3 মাস ধরে আমাদের রাজ্যের বিভিন্ন খারিজি মাদ্রাসাগুলোতে এসে ট্রেনিং দেওয়ার কাজ করেছিলেন। তারা ট্রেনিং দিয়েছেন বিগত 2-3 মাস ধরে, কিভাবে পাথর ছুঁড়তে হবে, কিভাবে ইট ছুঁড়তে হবে, কিভাবে ইট বা পাথর জমিয়ে রাখতে হবে। সামনের রেল লাইন থেকে এই পাথরগুলো, ঘটনা যেদিন শুরু করবেন তার আগে থেকে 2-3 মাস ধরে সেই রেল লাইন থেকে পাথরগুলো সংগ্রহ করা হয়েছিল বাড়ির ছাদে, রাস্তার মোড়ে। সেগুলো সব প্ল্যান মাফিক এবং ব্লু প্রিন্ট রেডি ছিল। টাকা এসেছিল তুরস্ক থেকেও। এই যে প্রতিনিধি দল বাংলাদেশ থেকে যারা এসেছিল তাদেরকে সাহায্য করতে, এবং এই প্রশিক্ষণ বাবদ যাদেরকে এই মাত্র 16, 17, 18 বছরের মূলত খারিজি মাদ্রাসার সিনিয়র ছাত্র যারা এই ধরনের একটা বয়স যাদের রয়েছে, তাদেরকে মূলত ব্যবহার করা হয়েছে। এবং পাথর ছুঁড়লেই 500 থেকে 1000 টাকা, কম পাথরে 500, বেশি পাথর ছুঁড়লে 1000 টাকা করে তাদেরকে দেওয়া হয়েছে। এই যে পত্রিকা, সেখান থেকে আপনাদের সামনে আমি বলছি, আমার তথ্য নয়, লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দেবো, পড়ে নিতে পারেন। এইখানেই আমার আপনাদের কাছে প্রশ্ন, আমি বেশ কিছুদিন আগে যারা সিম্পল অ্যাজ এবিসির নিয়মিত দর্শক, তাদের সামনে একটা খবর বলেছিলাম। এইখানে আপনাদের আমি মনে করিয়ে দেব আমি কি বলেছিলাম। আমি বলেছিলাম যে অজিত ডোভাল তিনি হঠাৎ করেই কাউকে না জানিয়ে পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন মাস 1.5-2 আগে। তিনি সম্ভবত আঁচ করেছিলেন পশ্চিমবঙ্গের বুকে একটা এই ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে তিনি ওই মুর্শিদাবাদের দিকে চলে গিয়েছিলেন। অজিত ডোভাল এমনিতে পশ্চিমবঙ্গে এইভাবে ভিজিট করেন না, কিন্তু মাস 1.5 আগে তিনি ভিজিট করেছিলেন। তা নিয়ে আমাদের হাতে কি তথ্য উঠে এসেছিল সেটাও আপনাদের সামনে আমি বলেছিলাম। একটা ছোট্ট ভিডিও দেখিয়েছিলাম, সিম্পল অ্যাজ এবিসির দর্শকরা আশা করি মনে রেখেছেন। আমি আরো একবার ওই ভিডিওটা দেখাবো। এই ভিডিওতে দাবি করা হয়েছিল যে মালদা মুর্শিদাবাদের সেখানে কিছু লিফলেট ছড়ানো হচ্ছে, সেই লিফলেটের মাধ্যমে ইসলামিক স্টেট অফ বেঙ্গল মুর্শিদাবাদ এবং মালদাহ দিয়ে শুরু হবে। আসুন দেখুন সেই কথাটার সঙ্গে এই কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘটনাটা মিলছে কিনা। সেটা কি কাকতালীয়, নাকি এটার পেছনে কোনো লিঙ্ক রয়েছে, সেটা তদন্ত করে দেখবে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থা, যদি তারা দায়িত্ব পায়। অংশটা আপনাদের শোনাবো, একবার শুনুন। हाल ही में आपने एक बड़ी इम्पोर्टेंट चीज़ ऑब्जर्व की होगी कि अजीत डोवल बंगाल गए। अजीत डोवल ने बंगाल जाकर एक मीटिंग अटेंड करी। मीटिंग अटेंड करने के बाद उन्होंने वहां पर तैनात सुरक्षा कर्मियों से मुलाकात करी। मुलाकात करके कुछ चर्चा हुई। चर्चा क्या थी, आज के इस वीडियो में समझने की कोशिश करेंगे कि अजीत डोवल को बंगाल क्यों जाना पड़ा। अजीत डोवल का दूसरा महत्वपूर्ण रीजन जो बेसिकली था बंगाल जाने का, वो ये था कि एक बड़ा इंपॉर्टेंट मीडिया आउटलेट है जिसको भारत की इंटेलिजेंस ब्यूरो बड़े लंबे समय से ऑब्जर्व कर रही है, और ये मीडिया आउटलेट का नाम है अल बंगाली मीडिया। ये आज की डेट में ऑपरेट करता है बेसिकली मालदा मुर्शिदाबाद के इलाके से। इन्होंने वहां पर उर्दू के अंदर लिखे हुए कुछ पैम्फलेट्स जारी किए जो भारत की इंटेलिजेंस ब्यूरो ने वहां पर जाकर पकड़े, और ये पैम्फलेट्स में एक बड़ी महत्वपूर्ण चीज की अनाउंसमेंट की गई, और वो अनाउंसमेंट थी कि एक इस्लामिक स्टेट ऑफ बंगाल क्रिएट किया जाएगा। শুনলেন? আশা করি আপনাদের মনে রয়েছে আমি আপনাদের সামনে বলেছিলাম যে এই রকম একটা ইসলামিক স্টেট অফ বেঙ্গল বানানোর ছক চলছে। মুর্শিদাবাদের বাড়ি বাড়িতে লিফলেট বিলি করা হচ্ছে, সংখ্যালঘুদের বাড়িতে লিফলেট বিলি করা হচ্ছে, প্রচার করা হচ্ছে। আসলে তখন থেকেই কিন্তু সম্ভবত এই যে 2-3 মাস ধরে একটা প্রশিক্ষণ নিয়েছিলেন যে তাদের কোথায় রেল লাইন রয়েছে, সেই রেল লাইন থেকে পাথরগুলো সংগ্রহ করে বাড়ির ছাদে বা রাস্তার কোন কোন মোড়ে তারা নিয়ে যাবেন, কোন কোন বাড়িতে তারা অ্যাটাক করবেন, কারা কারা, কোন কোনটা হিন্দু বাড়ি, কোন কোনটা হিন্দু দোকান, সেগুলো পূর্ব পরিকল্পিত, সেগুলো আগে থেকে চিহ্নিত। 2-3 মাস ধরে তারা এই কাণ্ড কারবার করে তারা অপেক্ষা করছিলেন শুধুমাত্রই একটা কোনো এই ধরনের ঘটনা,
যে কোনো সেটা ঘটনা হতে পারে। এবারে রামনবমী একটা বড় সুযোগ ছিল, কিন্তু যেহেতু রামনবমীতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই অর্থে তেমন কিছু বলেননি, তাই সম্ভবত তারা সুযোগ পাননি এবং তারা অপেক্ষা করছিলেন হয়তো এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলের জন্য। একবার খেয়াল করে দেখুন, ভারতবর্ষে মুসলমানরা অন্যান্য রাজ্যে অনেক বেশি সংখ্যক রয়েছে। আসামে 40%, উত্তরপ্রদেশে 35-40%। তা সত্ত্বেও সেখানে কিন্তু কোনো বড় ঘটনা ঘটেনি। কেন ঘটেনি? আমি এখানে আপনাদের হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য শোনাবো। তাদের তাদের স্টেটেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটানোর জন্য প্রভোকেশন তৈরি হয়েছিল আগে থেকে, কিন্তু তারা সেটাকে আটকে দিয়েছিলেন। আপনারা শুনুন এখানে হিমন্ত বিশ্ব শর্মা ঠিক কি বলেছেন, তিনি কিভাবে পরিকল্পনা করে আসামে ওয়াকআপ বিল আন্দোলনের প্রোটেস্টকে থামিয়েছিলেন মুসলিম নেতা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে কথা বলে। শুনুন আপনারা। Minority. Can you kindly elaborate on No, what was the basic plan? yesterday was Friday, and we had strong intelligence that on Friday, Assam is going to witness some kind of disturbance as a result of protest by the minority community. So that input has come to us 5 days back. So Assam police has worked, and in fact we have approached every single leaders of minority community. Most of our SPs got into touch with various masjid community. We have got into touch with various important persons from the minority community. Assam police has extensively worked for last 5 days. And yesterday was a day of immense satisfaction that Assam did not witness any kind of protest. We only witnessed protest in 3 places with 150 people in each venue. But beyond that, there was no protest. And this is a result of extensive outreach which Assam police has done in last 5 days. And I'd like to offer my gratitude to the people from the minority community of Assam. I would like to thank Assam police because maintaining law and order is the primary responsibility of the state. অর্থাৎ ভারতকে অস্থির করে রাখার জন্য এই মুহূর্তে যেহেতু কাশ্মীরকে আর পাওয়া যাচ্ছে না, সেই অর্থে আপনারা দেখবেন যে মুর্শিদাবাদে যে ধরনের হামলা হয়েছে একেবারেই বাংলাদেশে যে ধরনের হামলা হয় তার সঙ্গে সম্পূর্ণ মিলে যাচ্ছে। প্যাটার্নটা বাংলাদেশের হামলার সঙ্গে সম্পূর্ণ মিলে যাচ্ছে। তার কারণ প্রশিক্ষক এক। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ করার জন্য যারা প্রশিক্ষক, মুর্শিদাবাদেও সেই প্রশিক্ষকরাই এসে প্রশিক্ষণ দিয়েছেন বলে অন্তত গোয়েন্দা রিপোর্টে দাবি করা হচ্ছে বলে একটি পত্রিকায় উল্লেখ করা হয়েছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিভাবে লুটতরাজ চালানো হচ্ছে। সেটা কেএফসি হতে পারে, বাটার জুতোর দোকান হতে পারে, যে কোনো কোল্ড ড্রিঙ্কের দোকান হতে পারে, সেখানে লুটতরাজ চালানো হচ্ছে। আপনারা বিভিন্ন মিডিয়ায় হয়তো দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখেছেন। আর ঠিক একই কায়দায় মুর্শিদাবাদেও আপনারা যদি কেউ খেয়াল করে থাকেন, সেখানেও আপনারা দেখবেন যে সিলেক্ট স্টোর, এইরকম বিভিন্ন রকমের বিগ বাজার টাইপের যে সমস্ত দোকানগুলো রয়েছে বা বড় বড় বাজারগুলো রয়েছে, সেখানেও লুটপাট চালানো হয়েছে। অর্থাৎ একেবারে খারিজি মাদ্রাসা যা ট্রেনিং পেয়েছিলেন সেই অনুযায়ী তারা অ্যাকশন নিয়েছেন। এইখানে এবার আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের প্রশ্ন করাটা সঙ্গত। যদি এই তথ্য সত্যি হয়ে থাকে, তথ্য সত্যি না মিথ্যা, গোয়েন্দা রিপোর্ট দেবে। এনআইএ তদন্তের এখনো পর্যন্ত নির্দেশ দেওয়া হয়নি। এই কারণেই আপনাদের সামনে গতদিনে প্রশ্ন করেছিলাম যে আমাদের মাননীয় রাষ্ট্রপতি কি করছেন, মাননীয় গৃহমন্ত্রী কি করছেন, মাননীয় সুপ্রিম কোর্ট কি করছে, মাননীয় হাইকোর্ট কি করছে। নিদেন পক্ষে এত বড় ঘটনার যদি একটা এনআইএ তদন্তের মিনিমাম দাবি পর্যন্ত তারা মেনে না নেয় বা স্বতঃপ্রণোদিতভাবে যদি তারা এই রায়টুকু আমাদের জন্য না দেন, তাহলে আগামী দিনে যদি কোনোদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিকভাবে বিদায়ের সম্ভাবনা থাকে,
অর্থাৎ তর্কের খাতিরে যদি ধরে নেন 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় আর ফিরছেন না, এরকম যদি পরিস্থিতি হয়, সেদিন পশ্চিমবঙ্গের কতগুলো ঘর আস্ত থাকবে, কতগুলো মানুষের মাথা কাঁধের ওপর থাকবে। সেই কারণেই আপনাদের সামনে আমি বলছি যে এটা শুধুমাত্রই পশ্চিমবঙ্গের ইস্যু তো ডেফিনেটলি বটে, পাশাপাশি কেন্দ্রীয় সরকার তারা গোপনভাবে যদি কিছু করে থাকেন তাহলে আলাদা ব্যাপার, কিন্তু অন্তত আমাদের কাছে এখনো পর্যন্ত সেই রকম কোনো কিছু দেখা যাচ্ছে না। যে অজিত ডোভাল হঠাৎ করে ভিজিট করলেনই বা কেন, কোন তথ্যের ভিত্তিতে তিনি মুর্শিদাবাদ চলে গেলেন এই ঘটনা ঘটার 2 মাস আগে, আর এখনই বা এই মুর্শিদাবাদ নিয়ে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না। আমরা যদি ধরেও নিই যে পশ্চিমবঙ্গটা হাইজ্যাক হয়ে গিয়েছে, আমরা যদি তর্কের খাতিরে ধরেও নিই যে ওপার বাংলার আনসারুল বাংলা, সিমির মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো পশ্চিমবঙ্গকে রাজনৈতিক নেতাদের দ্বারা ক্যাপচার অলরেডি করেই ফেলেছেন, তাহলে কি আমাদের কেন্দ্রীয় সরকারও নিরুপায়? তারাও কি তাহলে পশ্চিমবঙ্গকে একটা সময় বাংলাদেশের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্যই মনোবল তৈরি করে রাখছেন, নাকি আরো বেশি অত্যাচারিত মানুষ হওয়ার পর দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ ঠিক বাঁচতে 26-এর নির্বাচনে বিজেপিকে ভোট ছাড়া আর অন্য কোনো পথ দেখবে না, এই সুযোগের প্রতীক্ষায় তারা রয়েছেন? এর উত্তর আমার জানা নেই, কিন্তু এটা আপনাদের সামনে অন্তত ব্যক্তিগত মূল্যায়ন থেকে বলছি, কোনো তথ্যের ভিত্তিতে নয়, যে মালদহে, মুর্শিদাবাদে এই সমস্ত জায়গায় হিন্দু মুসলমানরা দীর্ঘদিন ধরে বসবাস করেন। যে মুসলমানরা ঈদের নেমন্তন্ন করলেন, সেই মুসলমানরা গিয়ে বাড়ি লুট করলেন কোনো প্ররোচনা ছাড়া, কোনো গেম প্ল্যান ছাড়া, এটা বিশ্বাস করা যায় না। কিন্তু আমার মতো ইউটিউবারের কথাতে তো আর সত্য মিথ্যা প্রমাণিত হয় না, তার জন্য একটা ন্যাশনাল লেভেলের ইনভেস্টিগেশনের প্রয়োজন। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, জানি না এরপরে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেবে, তবে আমার মনে হয় এনআইএ তদন্ত ছাড়া এর প্রকৃত সত্য উদ্ঘাটন করা যেমন অসম্ভব, ঠিক তেমনি আশঙ্কার মেঘটা আবার এখানেও, যে এরপরে আরো অনেক অনেক বিল আসতে চলেছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন থেকে শুরু করে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে তাদেরকে নিয়ে যে এক বিধান এক নিশান, অর্থাৎ সকলের জন্যই একটাই ল, সেই ধরনের ঘটনা ঘটলে পশ্চিমবঙ্গের কতগুলো মানুষের ধরে মাথা থাকবে, সেই প্রশ্নটার উত্তর যদি রাজ্য কেন্দ্র একসঙ্গে মিলে খোঁজার না চেষ্টা করেন, রাজ্য খুঁজবে না, এটা দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু এই বিপদের সময় যদি কেন্দ্রেও হাত তুলে নেয়, তাহলে এটা ভেবে রাখতে হবে আমাকে, আপনাকে, আমাদের সকলকে বাঁচার জন্য পদ্ধতি পন্থা আমাদেরকেই অবলম্বন করে রাখতে হবে। আবার উল্টো দিকে ভারতের সংবিধান যেহেতু প্রতিহিংসাকে কোনোদিনই সায় দেয় না, তাই আপনি প্রতিহিংসার পথেও যেতে পারবেন না। অর্থাৎ ঠিক যেমন মুর্শিদাবাদের লোকজনরা নদী পেরিয়ে চলে এসেছিল কোনো একটা জায়গায় এক কাপড়ে, পশ্চিমবঙ্গের মানুষের সকলকেই হয়তো ওই দিনের জন্য তৈরি থাকতে হবে। এখানে রাজ্য প্রশাসন থেকে কেন্দ্রীয় সরকার, এরা সকলেই নীরব এবং নিশ্চুপ, জানি না কোন এক অদৃশ্য কারণে। এনিওয়ে, আপনাদের মতামত লিখে জানাবেন। এই ভয়ঙ্কর চাঞ্চল্যকর রিপোর্ট, আমি জানি না, এরা উল্লেখ করেননি যে রিপোর্ট এই তদন্তকারীদের রিপোর্ট বলে এরা বলেছেন, তবে কোন তদন্তকারীর রিপোর্ট সেটা কিন্তু এই প্রতিবেদনে বলা ছিল না। আমি প্রতিবেদনের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেব, যাদের প্রয়োজন রয়েছে আপনারা ডিটেলে গিয়ে পড়ে নিতে পারেন। এখনকার মতো এখানে শেষ করলাম।